আজকের দিনটা দেশের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। অর্থাৎ আগামী এক বছরে দেশের অর্থনীতির কি অবস্থা হতে যাচ্ছে সেই চিত্রই আজকে দুপুরের পর সংসদে অর্থমন্ত্রী উপস্থাপন করবেন। এবং মোটা দাগে আপনি যেটা বললেন যে কি পরিবর্তন আসছে, এবং প্রথমে যেটা বলতে হয় যে বাজেটের আকার, অর্থনৈতিক নানা আলোচনার মধ্যেই এবছর বাজেটের আকারে একটি পরিবর্তন আসছে, আবারও বাজেটের আকার বাড়তে যাচ্ছে। এবং এই পরিবর্তনটা প্রায় বলতে গেলে আপনাকে 36,000 কোটি টাকার মতো। আমরা যেমনটা জানি যে 2023-24 অর্থ বছরে ছিল 7,61,785 কোটি টাকা ছিল হচ্ছে 2023-24 অর্থ বছরের বাজেটের আকার। এবং আমরা যেমনটা সম্ভাব্য জানতে পারছি যে 2024-25 অর্থ বছরে হতে যাচ্ছে 7,97,000 কোটি টাকা বাজেটের আকার, অর্থাৎ 36,000 কোটি টাকার একটি পার্থক্য দেখা যাচ্ছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি। সেটি হচ্ছে গত অর্থ বছরে 2023-24 অর্থ বছরে যেমনটা ছিল 7.5% জিডিপি প্রবৃদ্ধি, এই লক্ষ্যমাত্রাটাকে, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাটাকে 2024-25 অর্থ বছরে কিছুটা কমিয়ে আনা হচ্ছে। সরকার 6.75% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে। অর্থাৎ আমরা যদি বলি যে আসলে উচ্চ আকাঙ্ক্ষা করছে না যে জিডিপি প্রবৃদ্ধি সেই 7.5% বা আরও বেশি লক্ষ্যমাত্রা সরকার দেখছে না, এই অর্থনৈতিক বাস্তবতাকে মাথায় রেখে একদম যৌক্তিকভাবেই বাস্তবিকভাবে চিন্তা করে জিডিপি প্রবৃদ্ধি 6.75% করা হচ্ছে এবং মূল্যস্ফীতি 6 থেকে 6.5%-তে। অর্থাৎ গতবারের চেয়ে কিছুটা এবারও কিছুটা ব্যবধান রয়েছে মূল্যস্ফীতির ক্ষেত্রে। আমরা একটু জাতীয় বাজেটে করমুক্ত আয় সীমাটা এবার দেখে নিতে চাই, এবার কি কোনো পরিবর্তন হলো 23-24 অর্থ বছরের তুলনায়? আসলে করমুক্ত আয় সীমাটা যদি আমরা দেখি, বাজেটের সাথে সাধারণ মানুষের আসলে একটা লেনদেন থাকে, তারা আশা করে যে তাদের লেনদেনটা কোথায়, কি তাদের সুযোগ সুবিধা থাকছে এবং কি তাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এবং এই করমুক্ত আয়সীমার ক্ষেত্রে একটি সুখবর আছে যে অপরিবর্তিত থাকছে। এবং সেই ক্ষেত্রে আমি যদি বলি 2023-24 অর্থ বছরে যেই সংখ্যাটা ছিল যে সাধারণ যারা করদাতা তাদের 3.5 লাখ টাকা পর্যন্ত আয় থাকলে তাদের কর দিতে হবে না, 3.5 লাখ টাকার বেশি আয় থাকলে তাদের কর দিতে হবে, তাই থাকছে। এবং মহিলা এবং 65 বছরের বেশি যাদের বয়স তাদের ক্ষেত্রেও থাকছে, তাদের আয় যদি 4 লাখ টাকার বেশি হয় তাহলে তাদেরকে দিতে হচ্ছে। এবং প্রতিবন্ধীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে 4,75 লাখ টাকা হচ্ছে, 4.5 লাখের বেশি টাকা তাদের থাকলে হচ্ছে তাদের দিতে হচ্ছে কর, অথবা দিতে হচ্ছে না। এবং যোদ্ধা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 5 লাখ টাকা তাদের আয় থাকলে কর দিতে হচ্ছে, 5 লাখ টাকা কম থাকলে তাদের আয় দিতে হচ্ছে না। এক্ষেত্রে একটি সুখবর আসলে করমুক্ত আয়সীমার মধ্যে আছে। এবং আমরা যদি এরপরে দেখি যে আয়ের স্তর, করমুক্ত আয়ের স্তরের বিষয়টি যদি আমরা দেখি, সেক্ষেত্রে 3.5 লাখ টাকা পর্যন্ত, আপনাকে যেটা আমি বললাম যে 3.5 লাখ টাকা পর্যন্ত যদি আপনার আয় থাকে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি 1 টাকাও আপনাকে কর দিতে হচ্ছে না। এবং তার পরবর্তী টাকার জন্য আসলে আমাদের কত ধরনের বা কত টাকা কর দিতে হচ্ছে এই প্রশ্ন তো অবশ্যই সাধারণ মানুষের মনে থাকবে। তবে সেক্ষেত্রে দেখতে হচ্ছে যে পরবর্তী 1 লাখ অর্থাৎ 4.5 লাখ টাকা পর্যন্ত আয়, 3.5 লাখ থেকে 4.5 লাখ এই মধ্যে 1 লাখ টাকা পর্যন্ত কারো যদি আয় থাকে তাহলে তাকে মোট আয়ের 5% কর দিতে হচ্ছে। এবং পরবর্তী 3 লাখ অর্থাৎ 4.5 লাখ থেকে তার পরবর্তী 3 লাখ আয়ের জন্য দিতে হচ্ছে 10% আয়ের, এবং তার পরবর্তী 4 লাখের জন্য দিতে হচ্ছে 15%, এবং তার পরবর্তী 4 লাখ আয়ের জন্য দিতে হচ্ছে 20%, এবং তারপর অবশিষ্ট টাকার উপরে পরবর্তী 20 লাখ টাকার উপরে দিতে হচ্ছে 25%, এবং তারপরে যে অবশিষ্ট টাকা তার জন্য সর্বোচ্চ 30% টাকা দিতে হচ্ছে। এই হচ্ছে এবার করমুক্ত আয় সীমার আসলে চিত্র। এই মুহূর্তে আমি একটু জানতে চাই যে আমরা আসলে বাজেট নিয়ে যখন কথা বলি সাধারণ মানুষের একটি আকাঙ্ক্ষার বিষয় চলে আসে, এবারের বাজেটে কি সাধারণ মানুষের সেই আকাঙ্ক্ষা কি আসলে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে? কারণ যেই সব খাতে আসলে বরাদ্দ বেশি দেওয়া হয়, বিশেষ করে এডিপিতে যেই সব খাতগুলোতে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছিল সেই খাতগুলো মানুষের একটু জানার আগ্রহ থাকে খুব স্বাভাবিকভাবেই, যে আসলে এডিপিতে কোন কোন খাতগুলোতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে, যেই খাতগুলো সেগুলো যদি আমাদেরকে একটু দেখান। সেই ক্ষেত্রে আমাদের কাছে এখন পর্যন্ত সম্ভাব্য যেই তথ্য আছে সেক্ষেত্রে আমি যদি বেশি বরাদ্দ পাওয়া 10টি খাতের কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই সব থেকে বেশি বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। ইনান আপনাকে বলতে হয় যে আমাদের দেশে কিন্তু পরিবহন ও যোগাযোগ খাতে যে উন্নতি সেটা কিন্তু চোখে পড়ার মতো, উন্নয়ন কিন্তু পরিবহন ও যোগাযোগ খাতে যথেষ্ট হচ্ছে। এবং এবছরও আশা করা যায় যেহেতু সরকার এডিপিতে সব থেকে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতকে দিচ্ছে, প্রায় 70,688 কোটি টাকা দিতে যাচ্ছে, যদি এই বরাদ্দটাই আসলে বাজেট ঘোষণার পর আমরা দেখতে পাই যে এই বরাদ্দটাই থাকে, সরকার পরিবহন ও যোগাযোগ খাতে সব থেকে বেশি দেয়, আশা করা যায় যে এই বছরও পরিবহন ও যোগাযোগ খাতে আসলে অনেকটা উন্নতি হবে। এবং দ্বিতীয় সর্বোচ্চ যে খাতে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে, সেটা হচ্ছে 40,752 কোটি টাকা। এবং শিক্ষায় তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ সেটি হচ্ছে 31,529 কোটি টাকা, এবং গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলিতে 24,868 কোটি, স্বাস্থ্যে দেওয়া হয়েছে 20,683 কোটি, এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে দেওয়া হয়েছে 17,986 কোটি টাকা। তো এই মূলত এই ছিল। আরও বেশ কয়েকটি খাত আছে যারা এডিপিতে বেশি বরাদ্দ পেয়েছে, তেমন আছে কৃষি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন। আমরা এই বিষয়গুলো আসলে পরবর্তীতে
পরবর্তীতে ধাপে ধাপে আমরা নিশ্চয়ই দর্শকদেরকে দেখাবো। সামগ্রিকভাবে যদি বলি যে এবারের যে বাজেট নিয়ে আমরা বারবার বলছি যে মানুষের যে আকাঙ্ক্ষার কথা আমরা বারবার বলছি, সেটি হয়তো বা আজকে যে বাজেট ঘোষণা হবে অনেক দেশের ইতিহাসে আমরা বলছি সবচেয়ে বড় বাজেট। আসলে আকারটাও আমরা জানলাম, এখন আসলে সময় এলেই আমরা আসলে বলতে পারবো যে আসলে কি হতে যাচ্ছে। আসলে এবারের বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার যেন শেষ নেই। যেমনটা বলছিলাম যে কারো চাওয়া পণ্যের দাম স্বস্তি মিলবে, আবার কেউ বলছে যে শিক্ষা খাতে বেশি বরাদ্দ চান। মূল্যস্ফীতির আবার চাপ বাড়লেও বাড়ছে না কিন্তু কর্ম আয়। কিন্তু হিসেব নিকেশে নতুন বাজেটে সাধারণ মানুষের উপর বাড়তে পারে করের বোঝা, এমন শঙ্কা করছেন চাকরিজীবীরা। এমন হাজারো চাওয়ার ভিড়ে তাদের প্রত্যাশা যেন গুরুত্ব পায় সেই আশা 2024-25-এর অর্থ বছরের বাজেটে। সাইফুল ইসলামের রিপোর্ট। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে দৈনিক আমিনুল ইসলামের আয় 8 থেকে 900 টাকা, যার তেল আনতে নুন ফুরায়। বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি কি সে বোঝে না, শুধু বোঝে বাজার করতে গেলে খালি টাকা ফুরিয়ে যায়। রুজি করে আমরা কিচ্ছু তাই না, আমরা খাইতে পারতাছি না। রিক্সা চালায় আগে তো কিছু আয় থাকতো, আয় নাই। একই মত এই শিক্ষার্থীর। শিক্ষা খাতের বাজেটটা যেন তুলনামূলকভাবে একটু বেশি থাকে, পরিবার থেকে খরচ চালাতে, ব্যয় বহন করতে, যাতে শিক্ষা ক্ষেত্রে যেন হিমশিম না খেতে হয়। চাকুরিজীবী এই যুবক আবার ভাবছেন ভিন্নভাবে। কর্পোরেট কোম্পানিগুলোকে আয়করের আওতায় এনে চাকরিজীবীদের করের বোঝা কমানোর দাবি তার। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সেগুলোকে কর ছাড় দিয়ে আমাদের মতো যারা ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপরে কর বোঝাটা চাপিয়ে দিচ্ছে। আমরা চাইবো যে ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা কমানো হয়। চলতি মাসে মূল্যস্ফীতি 9.89%। এমন পরিস্থিতিতে বাজারে পণ্যের দাম কমে আসুক, এমন বাণী সাধারণ ভোক্তাদের। যারা গরিব তাকে দেওয়ার তো সম্ভব না সব জিনিস। এত কদিন বাদে তো ডিম 200 টাকা হইব ডজন। টাকা পাচার রোধে কি করছে সরকার, এমন প্রশ্ন ছিল অনেকেরই। অর্থ পাচার হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক ঘটনা যেগুলো আমাদের বুকের ভিতরে নাড়া দিচ্ছে। পাচারের উপরে সরকার বিশেষ করে নজরদারি করা হয়। এবারে 7,97,000 কোটি টাকার বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই চাওয়া আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে যেমন থাকবে দেশের এগিয়ে যাওয়ার পরিষ্কার রূপরেখা, তেমনি যেন তাদের দৈনন্দিন জীবনযাপনে থাকে স্বস্তির বারতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যশো, আমরা সাধারণ মানুষের চাওয়া পাওয়ার হিসেব নিকেশ দেখছিলাম। আপনি জানেন যে কৃষি খাত আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাত। দেশের এক সময়ের আসলে মূল চাবিকাঠিই বলা হয় আসলে কৃষি খাতকে এবার আসলে কেমন গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের একটু বাজেটে? আগেই আপনাকে ইনান যেমনটা বলছিলাম যে এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া 10টি খাতের কথা, সেখানে কৃষি খাতে মোট এডিপিতে যত টাকা বরাদ্দ আছে তার মাত্র 4.99% আসলে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে কৃষি খাতকে। এখানে আসলে আমরা প্রশ্নটা করছি যে কৃষি খাতে যদি আমি আরেকটু আপনাকে বলি যে মোট যে জনশক্তি আমাদের আছে তার মধ্যে কিন্তু প্রায় অর্ধেকের বেশি কিন্তু দেখা যাচ্ছে যে কৃষি খাতের সঙ্গে জড়িত। কর্মসংস্থান কৃষি খাতে কিন্তু বেশ অনেকটা, এবং সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে কৃষি খাতে বরাদ্দ কেমন হচ্ছে, আমরা যদি 2021-22 অর্থ বছরে দেখি সেক্ষেত্রে বরাদ্দ ছিল 21,326 কোটি, অর্থাৎ মোট বাজেটের ছিল 4.1%, এবং 2022-23 অর্থ বছরে ছিল 24,220 কোটি, এবং সেটা ছিল মোট বাজেটের 3.6%, এবং 2023-24 অর্থাৎ চলতি অর্থ বছরে 25,118 কোটি, অর্থাৎ 3.3%। এবং এই বছরও যেটা সম্ভাব্য আসলে আমরা দেখলাম যে এডিপির বরাদ্দের মাত্র 4.99% আসলে কমতেই যাচ্ছে কিন্তু। এবং এই চিত্রটাই বলে যাচ্ছে যে কৃষি খাতে আমরা যেটা বলছি যে সর্বোচ্চ বেশি কর্মসংস্থান আমাদের কৃষি খাতে, সেখানে বাজেটের তুলনায় আসলে দিনের পর দিন প্রত্যেক বছরই কিন্তু দেখা যাচ্ছে যে কমেই যাচ্ছে। আসলে আমাদের তো আমি যেমনটি শুরুতেই বললাম যে কৃষির যে অবদান আমাদের যে জাতীয় অর্থনীতিতে, বাজেটের আসলে সেই অর্থে কি আসলে গুরুত্ব দেওয়া উচিত না? আমরা একটু দেখতে চাই আসলে যে কৃষির অবদানটা আসলে কেমন আমাদের দেশে। আপনাকে আমি যেমনটা বললাম, আমাদের যদি একটু আপনাকে ছোট করে জানিয়ে রাখতে চাই, শ্রম শক্তির আওতায় বিবিএস এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 7,12,00,000 মানুষ আছে, এবং এর মধ্যে 3,18,00,000 মানুষের কর্মসংস্থান কিন্তু কৃষিতে। আসলে কৃষিতে কত মানুষের কর্মসংস্থান তৈরি করছে আসলে এই পরিসংখ্যান থেকে স্পষ্ট। এবং জিডিপিতে কৃষির অবদান যদি আমরা একটু দেখি যে জিডিপিতে কিন্তু কৃষির অবদান কমছে, এবং
2022-23 অর্থ বছরে অবদান ছিল 11.38% এবং 2023-24 অর্থ বছরে ছিল 11.37, 2022-23 ছিল 11.38 এবং 2023-24 অর্থ বছরে জিডিপিতে কৃষির অবদান ছিল 11.37% এবং কর্মসংস্থানের যে বিষয়টি আপনাকে কিনার আমি বললাম যে 2022-এ ছিল 3,20,00,000 মানুষ আমরা ছিল। নিশ্চিতভাবে বলতেই পারি যে কৃষি আমাদের অর্থনীতির একটি মেরুদণ্ড। একদম, মেরুদণ্ড এরপরেও হিসেবেই এত কাজ বড় করছে। একটি অবদান থাকার পরেও আসলে আমরা আশানুরূপ সেই বরাদ্দ কিন্তু দেখতে পাচ্ছি না। অবশ্যই। আসলে 2022-23-এর সঙ্গে যদি আমরা এবার তুলনা করি, যেখানে 22-23-এ ছিল 11.38, এখন আমরা দেখতে পাচ্ছি 23-24-এ ছিল 11.37, মানে দিন দিন সেটা কিন্তু কমছে এবং হচ্ছে জিডিপিতে কৃষির অবদান বাড়ছে, অন্যদিকে বরাদ্দ কমছে। এই ক্ষেত্রে আসলে যে সামঞ্জস্য হওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে তো তেমনভাবে হচ্ছে না। এই ক্ষেত্রে আসলে কৃষির যে অবদান সেটি কি আমরা আসলে ঠিক মতো কৃষির আমরা অবদানকে মানুষকে আসলে অস্বীকার করার কোনো উপায় নেই এবং কৃষির অবদানকে স্বীকার করার জন্য কিন্তু আমাদেরকে আসলে কৃষি খাতে বরাদ্দ বেরোতে হবে এবং কৃষি খাত কিন্তু মুক্তিযুদ্ধের পর থেকে যদি আমরা বলি যে কৃষি খাতে কিন্তু ছিল দেশের অর্থনীতিকে চালিয়ে যাওয়ার একমাত্র খাত। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি যে কৃষি খাতের যদি এইরকম অবনতি হয় এবং একটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের সরকারের এবং এই ক্ষেত্রে যদি আমরা আসলে বলি যে কৃষি খাতকে আমরা আশা করছি যে বাজেটে কৃষি খাতের বরাদ্দটা আসলে বাড়ানো উচিত এবং কৃষি খাতকে জোর দেওয়া উচিত যাতে এতগুলো মানুষের যেখানে কর্মসংস্থান সেখানে যাতে আমরা আসলে আরো কিছু উন্নতি দেখতে পাই। ইনান, আমরা আলোচনায় ফিরবো, কিন্তু আলোচনায় ফেরার আগে আমরা একটু আমাদের জাতীয় সংসদ ভবনে যেখানে রিপোর্টার সানভীর রুবল আছেন সেখান থেকে আমরা জানবো যে এই মুহূর্তে বাজেট সম্পর্কিত সর্বশেষ খবর তার কাছে আছে। সরাসরি যাচ্ছি সানভীর রুবলের কাছে। 7,97,000 কোটি টাকার বাজেট, অর্থাৎ প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, বিশাল অঙ্কের এই বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রীর এটি প্রথম বাজেট। অর্থাৎ বর্তমান যে সরকার গঠন করা হয়েছে 7 জানুয়ারি নির্বাচনের পরে এটি বর্তমান সংসদের এবং বর্তমান সরকারেরও কিন্তু প্রথম বাজেট। অর্থাৎ সেই হিসেবে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার হয়তো ক্ষমতায় ছিল বা ধারাবাহিকভাবে বাজেটগুলো দিয়ে আসছে, কিন্তু এই সরকারের জন্য প্রথম বাজেট, যার ফলে এই নতুন অর্থবছর, নতুন সংসদ, নতুন সরকার, সব কিছু মিলিয়ে সবই নতুন এবং নতুনত্ব কী আছে সেই নতুনত্ব দেখার জন্য অপেক্ষা করতে হবে আজ বিকেল 3টা নাগাদ। তার আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ ভবনে একটি ক্যাবিনেট বৈঠক হবে, সেখানেই বাজেটের মূল আকারটি কিন্তু পাশ হবে এবং সেটি পেশ করবেন অর্থমন্ত্রী এবং অর্থমন্ত্রীর যে বাজেটটি পেশ করবেন তার আগে এরই মধ্যে আমরা বেশ কিছু তথ্যও কিন্তু জানতে পেরেছি। সেই জানতে পারা যে তথ্যগুলো আছে তার মধ্যে 5.5 লাখ কোটি টাকা প্রায় এবার রাজস্ব আদায় করতে হবে। অর্থাৎ বলাই চলে যে এই বড় অঙ্কের বাজেটটি সেটি বাস্তবায়ন করতে গেলে এই রাজস্বের চাপ নিতে হবে এনবিআরকে এবং এনবিআরকে তাদের সংগ্রহ করতে হবে 4,80,000 কোটি টাকার মতো। এই যে তথ্যগুলো আছে সেইগুলো সবই সম্ভাব্য তথ্য। তবে গত অর্থ বছরের যে বাজেটটি চলতি অর্থ বছরে এখন এই মুহূর্তে চলছে, সেই অর্থ বছরের বাজেটের এখনও পর্যন্ত এডিপি অর্থাৎ উন্নয়ন বাজেটের বাস্তবায়নের হার কিন্তু গত এপ্রিল পর্যন্ত প্রায় 50% মতো দেখা গেছে। অর্থাৎ বাস্তবায়নের হারের দিক থেকে কিন্তু বেশ ধীর গতি লক্ষ্য করা গেছে। তবে আগামী অর্থ বছরের জন্য এর মধ্যে উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সরকার ব্যয় করবে 1,65,000 কোটি টাকা এবং 1 লাখ কোটি টাকা তারা বিদেশি সাহায্য এবং ঋণ সেগুলো দিয়ে তারা করবে। বাকি পুরো বাজেটটাই অনুন্নয়ন বাজেট, অর্থাৎ পরিচালন ব্যয় এবং অনুন্নয়ন খাতের বাজেট হিসাবেই এই আগামী অর্থ বছরে পেশ করা হবে। তবে মূল্যস্ফীতি এবং বৈশ্বিক চাপ, অভ্যন্তরীণ চাপ সবকিছু মিলিয়ে এই বাজেট বাস্তবায়ন কিন্তু এই কয়েকটি বিষয়ে একটি চ্যালেঞ্জ হয়ে থাকবে। তো এখন পর্যন্ত সংসদ ভবনের সামনে থেকে এই ছিল সবশেষ তথ্য। ইরান, যেমনটা দেখছিলাম আমাদের সহকর্মী সানভীর রুপল বলছিলেন বাজেটের সম্ভাব্য আকার কিংবা আমরাও যেমনটা আলোচনা করছিলাম যে এডিপিতে কেমন বরাদ্দ হতে পারে। এবার আসলে মূল্যস্ফীতির সঙ্গে যে চ্যালেঞ্জটা সেটি মেটানো আসলে আমাদের জন্য আসলে সবচেয়ে বেশি এবার বাজেটে আসলে সবশেষে আমরা আশা করতেই পারি যে এবছর জনবান্ধব একটি বাজেট হবে এবং জনগণ যাতে যে বাজেটে উপকৃত হবে এবং দেশের অর্থনীতি যে বাজেটে আসলে ভালো থাকবে এমন একটি বাজেট আসলে আমরা প্রত্যাশা করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাজেট নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী জেনেতা জশোয়া।